আয়তন বাড়লেও সিসিটিভি ক্যামেরার বাইরে সিলেট নগরীর 15টি ওয়ার্ড কাজে আসছে না পুরনোগুলো, বাড়ছে অপরাধ। গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত স্থাপনের ঘোষণা। ময়মনসিংহে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগ স্থানীয়রা। বাসভবনের নিরাপত্তা এমন সিদ্ধান্ত দাবি ইউএনওর। মৌলভীবাজারের কাশিমপুরে শত কোটি টাকার পাম্প হাউস অকেজো, ব্যাহত হাওড়ের পানি নিষ্কাশন, নষ্ট হচ্ছে শত কোটি টাকার ফসল, ক্ষতিগ্রস্ত কৃষক। এবং নিষেধাজ্ঞার পরও শেরপুরে গাঢ় পাহাড়ের সংরক্ষিত বনে অবাধ প্রবেশ, বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত। সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। সিলেট নগরীর আয়তন প্রায় 3 গুণ বাড়লেও বর্ধিত 15টি ওয়ার্ডে স্থাপন হয়নি সিসিটিভি ক্যামেরা। এতে বাড়ছে অপরাধ। শহরের অধিকাংশ নিরাপত্তা ক্যামেরা পুরনো হয়ে যাওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। নতুন ওয়ার্ডগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে সিটি কর্পোরেশন, আর উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট নগরীতে এভাবেই বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। মহানগরীতে গত 9 মাসে 350 ছিনতাইকারীকে আটক করে পুলিশ। নথিভুক্ত হয় অন্তত 20টি ঘটনা। এরই সঙ্গে চুরি ও সন্ত্রাসী তৎপরতার ঘটনা ঘটে শতাধিক। নগরীর নিরাপত্তা নিশ্চিতে 2019 সালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় 108টি সিসিটিভি ক্যামেরা। ক্যামেরাগুলোর মধ্যে বর্তমানে 10টি অচল। সিসি ক্যামেরা নাই যেখানে, সেখানে বেশি অপেক্ষিত ঘটনা ঘটে। ক্যামেরা লাগানো আছে ঠিকই, কিন্তু রান করতেছে না। বর্তমান সময়ে অনেক হাই রেজলিউশন ক্যামেরা বাজারে এসেছে। এটাকে যদি রিপ্লেস করা হয় তাহলে এটা অপরাধ নিয়ন্ত্রণে অনেক বেশি সহায়ক হবে। 2021 সালে সিলেট নগরীর 27 ওয়ার্ড 42 ওয়ার্ডে সম্প্রসারণ করা হয়। নতুন 15 ওয়ার্ড এখনো বাইরে সিসিটিভি ক্যামেরার আওতায়। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শিগগিরই সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশন প্রশাসক। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। কোনো চুরি ছিনতাই হওয়ার সাথে সাথেই যারা ক্রিমিনাল তাদের পাকড়াও করে, কিন্তু তারপরেও তো এইটা কোনো স্বস্তিদায়ক না। আর শহরের নিরাপত্তা নিশ্চিতে উচ্চ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য। ফেশিয়াল রিকগনিশনে সক্ষম এআই ড্রিভেন ক্যামেরা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন প্রত্যেকটা এলাকা এই মনিটরিংয়ের ব্যবস্থার জন্য আগামী দিন আমরা পদক্ষেপ নেব। এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরা স্থাপন করা গেলে অপরাধী শনাক্তকরণ, নিখোঁজদের সন্ধান, যানবাহনের নম্বর প্লেট শনাক্তের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও জানান সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে সিলেট নগর ভবনে আছেন সহকর্মী ইকরামুল কবির, সঙ্গে আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। যাচ্ছে সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগর ভবনে এবং সিলেট নগরবাসী নিরাপত্তার জন্য সিলেট সিটি কর্পোরেশন নতুনভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। জনাব কাইম চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিটি কর্পোরেশনের যেই সিসিটিভি ক্যামেরাগুলো আছে প্রায় 7-8 বছর পুরাতন, সেগুলো এখনো তেমন কাজ করছে না। এই নতুনভাবে টিভি ক্যামেরা স্থাপনের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমরা নগর ভবন থেকে এই সিসি ক্যামেরাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা স্থাপন করেছিলাম এবং এটা স্থাপন করে মেইনলি মনিটরিং এর দায়িত্ব সিলেট মেট্রোপলিটন পুলিশকে আমরা দিয়েছিলাম। ইদানিং আমরা বিভিন্ন ক্রাইম কন্ট্রোল করার জন্য এসএমপি যে কাজ করছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরাগুলো অনেকটা অকেজো হয়ে গেছে
এখন এই সিসি ক্যামেরার বিষয়ে আমার এই কিছুক্ষণ আগেও মেট্রো পুলিশের কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। প্লাস আমাদের এই সদর আসনে যিনি সংসদ সদস্য মাননীয় বাণিজ্যমন্ত্রী, তিনিও এইটা ব্যাপারে কনসার্ন যে কিভাবে আমরা ক্রাইম কন্ট্রোল করব এবং এই সিসি ক্যামেরাগুলোকে অ্যাক্টিভ করা যায়। এখন লেটেস্ট টেকনোলজিতে এখন সিসি ক্যামেরার শুধুমাত্র যে ফুটেজ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, একজনকে আইডেন্টিফাই করতে পারে এবং এই গাড়ি হোক আর ক্রিমিনাল হোক আর যে কেউ হোক, যে তার ফেস আইডেন্টিফাই করে পুলিশ যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। এই জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি এবং আমরা এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করে এই অত্যাধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে আমরা পুরো নগর জুড়ে আমরা এটা স্থাপন করব এবং এটার দেখভালের দায়িত্ব আমরা মেট্রো পুলিশকে দিব এবং তারা সেটাকে এখানে কন্ট্রোল রুম থেকে এগুলো মনিটরিং করবে। সেক্ষেত্রে বর্তমানে 2021 সালে 27টি ওয়ার্ড 42টি ওয়ার্ডে উন্নতি হয়েছে এবং যে বর্তমানে সিসি ক্যামেরাগুলো আছে 108টি, সেটা হচ্ছে গিয়ে এই 27টি ওয়ার্ডে। বাকি যে 15টি ওয়ার্ড সিসিটিভি ক্যামেরা আওতায় নেয়, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? না, আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি পুরো 42টি ওয়ার্ডেই আমরা এটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব। আশা করি যে নবসৃষ্ট যে 15টি ওয়ার্ড সেগুলোতেও যে সমস্ত জনবসতি বা আপনার যে সমস্ত জায়গায় ক্রাউড থাকে এইগুলোর মধ্যে আমরা স্থাপন করব এবং পুরো সিটি কর্পোরেশনের আওতায় নেটওয়ার্কের মধ্যে থাকবে। সেক্ষেত্রে নগরবাসী একটি অভিযোগ করে থাকে যে এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়, সেগুলো রক্ষণাবেক্ষণের সঠিক করা হয় না, যার কারণে অনেক জায়গায় চুরি হয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরাগুলো অনেক জায়গায় রক্ষণাবেক্ষণ অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি দিক নির্দেশনা থাকবে? এই বিষয়টা নিয়ে আমরা মেট্রো পুলিশের সাথে রক্ষণাবেক্ষণের বিষয়টা যেই কোম্পানি বা যাদেরকে এই আমরা এইটা নিয়ে আসবো যাদের কাছ থেকে, তাদের এই স্থাপনের পরবর্তীতে তাদের সার্ভিস আমরা নিব কিনা এগুলো নিয়ে চিন্তা করব। আমাদের সিটি কর্পোরেশনের ওই ধরনের এক্সপার্টিস নেই। এটা হয়তো পুলিশের ক্রাইম জোনগুলোতে এই ধরনের এক্সপার্টিস আছে। পুলিশের সাথে কথা বলে রক্ষণাবেক্ষণের বিষয়টা আমরা পরে ঠিক করব। আপাতত আমরা এগুলো ইনস্টল করি। সেক্ষেত্রে একবারে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সিসিটিভি ক্যামেরা স্থাপনের একটি পরিকল্পনা আপনার হাতে নিয়েছেন, যেটি মাননীয় বাণিজ্যমন্ত্রী বলেছেন। সেক্ষেত্রে কি আপনি মনে করেন এই সিসিটিভি ক্যামেরাগুলো অপরাধ দমনে বা ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে? আমরা আশা রাখি যে এই যে অপরাধীদের শনাক্ত করে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি বিভিন্ন জায়গায়, তখন সন্ত্রাসীরা সন্ত্রাস করতে ভয় পাবে, হাইজেকাররা হাইজেক করতে ভয় পাবে, ইভটিজিং যারা করে তারা একটা মেয়েকে উত্ত্যক্ত করতে ভয় পাবে। তা আমরা তো এগুলোর জন্য আইডেন্টিফাই করতে হবে ক্রিমিনালসদেরকে, সেটার জন্য আমরা এই ব্যবস্থাতে যাচ্ছি। এটা একটা প্রকল্প আকারে আমরা এটা বাস্তবায়ন করব। সেক্ষেত্রে একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল সিলেট নগরীতে যে বাণিজ্যিক ভবনগুলো আছে বা শপিং মলগুলো আছে, সেইগুলোর যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো সচল করার জন্য, এবং সেগুলো সচল করা গেলে অন্তত সেই এলাকার যারা ছিনতাইকারী বা অপরাধ চক্রকে ধরা যেত, সেক্ষেত্রে তাদেরকেও অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের আপনাদের দিক নির্দেশনা থাকবে কিনা? আমরা সুপার মার্কেট বলেন আর গুরুত্বপূর্ণ স্থাপনা বলেন, সরকারি বেসরকারি, এই সবাইকে আমরা অনুরোধ জানাবো অথবা পত্র মারফত সবাইকে অবহিত করবো যে আপনারা আপনাদের মার্কেটে অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা অনেকগুলো কেপিআই আছে, এগুলোর যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে তাদের প্রতিষ্ঠানে যাতে এই ধরনের ক্যামেরা স্থাপন করে যাতে এই ক্রিমিনালস বা আনওয়ান্টেড লোকজনকে চিহ্নিত করেন, সেটা আমরা অনুরোধ জানাবো। কিন্তু মানুষের জন্য আমরা সিটি কর্পোরেশনের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করব এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যেহেতু সিলেট মেট্রোপলিটন পুলিশ আছে, তারা অনেক অ্যাক্টিভ। কিছুদিন আগে যে 3টি ঘটনা পরপর হয়েছিল, এগুলোর যারা ক্রিমিনাল তাদেরকে 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করেছে।
সেক্ষেত্রে একটি সর্বশেষ প্রশ্ন হচ্ছে গিয়ে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসএমপি নিয়ে থাকে বা সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারা বলে থাকে যে রক্ষণাবেক্ষণের যে খরচটা সেই খরচটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এখানে কোনো কন্ট্রিবিউট করবেন কিনা? আমরা তাদের সাথে বসে কথা বলে এই বিষয়ে একটু চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এইগুলো আগে আমরা ইনস্টল করি, দেন এইগুলো ঠিক করব। যেহেতু আমরা সিলেটের নগর পরিচ্ছন্ন করার জন্য বা নগরের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করি, এই ক্ষেত্রে যদি এটা রক্ষণাবেক্ষণের কোনো আর্থিক সংশ্লেষ সেটা সিটি কর্পোরেশন বহন করতে হয়, সেটা করব আমরা। ধন্যবাদ। শুনছিলেন যে সিলেট নগরীর যে 42টি ওয়ার্ডকেই সিসিটিভি ক্যামেরায় আওতার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, এবং তার মধ্য দিয়ে অপরাধ চক্র দমন করা অনেকটাই সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। মোটামুটি এই ছিল সিলেট নগরীর সিসিটিভি ক্যামেরা আওতায় আনার সবশেষ খবর। সিলেট সিটির বর্ধিত 15টি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা সহ আশপাশের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে আমাদের সহকর্মী একরামুল কবিরের সঙ্গে আলাপচারিতায় ছিলেন সিলেট সিটির প্রশাসক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নগর ভবন থেকে। ময়মনসিংহের ত্রিশালে যিনি ইউএনও হিসেবে আসেন তিনি পুকুর ঘিরে নেন প্রকল্প, কখনো গাইডওয়াল নির্মাণ, কখনো মাছ চাষের জন্য খনন, কখনো বা আলোকসজ্জা সহ সৌন্দর্য বর্ধনের নামে পার্কিং টাইলস স্থাপন। সরকারি খরচে একের পর এক প্রকল্প চলতেই থাকে। এবার নতুন ইউনো এসেই পুকুরের পাশের রাস্তা বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। এই নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পুকুরপ্রেমী ত্রিশালের ইউনো যিনি দায়িত্বে আসেন তিনিই বাসভবনের পাশে থাকা পুকুর ঘিরে নেন নতুন প্রকল্প। কখনো গাইডওয়াল নির্মাণ, কখনো মাছ চাষের জন্য পুকুর খনন, কখনো আলোকসজ্জা সহ সৌন্দর্য বর্ধনের নামে পার্কিং টাইলস স্থাপন। পুকুর ঘিরে সরকারি খরচে একের পর এক প্রকল্প চলতেই থাকে। এবার নতুন ইউনো এসেই পুকুর পাড় ভেঙে পড়াকে কেন্দ্র করে ইউনো বাসভবনের পাশের চলমান রাস্তাটি বন্ধ করেছেন। হাতে নিয়েছেন নতুন প্রকল্প। এদিকে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী স্কুলগামী শিক্ষার্থী ও ছোট যানবাহন। এরকম একটা সরকারি রাস্তা বারবার যেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে সরকারি বাজেট থেকে, পৌরসভার থেকে, আজকে এই রাস্তা কেন বন্ধ হবে আমরা জানি না। এর চেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এগুলি বাদ দিয়ে উনি এই রাস্তা করতেছে, এটা কি প্রয়োজন ছিল আমাদের? ইউনোর বাসভবনের সীমানা প্রাচীর ও পাশের পুকুরের মাঝ দিয়ে যাওয়া সড়কটি গার্লস স্কুল থেকে ধানীখোলা সড়ক পর্যন্ত বিস্তৃত। শুধু পথচারী নয়, এই পথে দীর্ঘদিন ধরে চলাচল করে ছোট যানবাহনও। কয়েক বছর আগে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে ঢালাই করে পুনর্নির্মাণও করা হয় সড়কটি। পুকুর নিয়ে তদন্ত করে এইখান থেকে ডালমে কুচকালা হয়ে অনেক কিছু বের হয়ে যেতে পারে। তবে বর্তমান ইউনোর দাবি, উপজেলা পরিষদ ও ইউনো বাসভবনের নিরাপত্তার কথা বিবেচনা করেই রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে ভিতর দিয়ে বিভিন্ন ধরনের লোকজনের যাতায়াত রাত্রিকালীন, দিনে, সবসময়, এটা কিন্তু পরিষদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে সিএনজি এবং অন্যান্য গাড়ি যাতায়াতের কারণে দেখা গেছে এখানে দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে 50 বছরেরও বেশি পুরনো এই রাস্তা পুনরায় খুলে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জামালপুরে পারিবারিক দ্বন্দ্বে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, মাদারগঞ্জ পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কটি বছরের পর বছর শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যবহার করে আসছে। সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাস্তায় দেয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেয়। এতে স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। তবে প্রতিপক্ষের দাবি, কোনো কাগজপত্র নেই, রেকর্ডেও নেই। অবশ্য তদন্ত করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দরজাটা ইউজ করতে পারি না, এখানে মুরব্বীরা উঠতে পারে না। এই দুইটা সিঁড়ি দেওয়ার জন্য কি যে মানে তাদের সমস্যা, এটা আমরা নিজেরাও জানি না। বারান্দা কিন্তু আছে, তারপরও আরেকটা বারান্দা দিছে। কি কারণে দিছে? যাতে জন্য এদিক কোনো গাড়ি না আসতে পারে। মসজিদ কেন্দ্র করে আমাদের কন্যাশ্রীতে মসজিদ সভাপতি নিয়ে কুমড়ি নিয়ে একটু দ্বন্দ্ব আছে। তদন্ত পরবর্তী প্রতিবেদন পাওয়ার পরে আমরা আশা করি যে এটার ব্যবস্থা নিতে পারব। বিভাগীয় সময় আরও থাকছে। রোগী বাড়লেও সিলেট ওসমানী মেডিকেলের হৃদরোগ বিভাগে বাড়েনি শয্যা। মেঝে বারান্দায় চলছে চিকিৎসা। ভোগান্তি চরমে। নতুন ভবন চালু হলে নিরসন সংকটের আশা।
দর্শক, সংসদে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 20 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার করে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়। তখন জিসান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 বিয়ে না করার টাল বাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়াকে মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সিকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সিকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সংসদ অধিবেশনে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেরপুরে সরকারি কলেজে আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলা ও র্যালির আয়োজন করেছেন দলটির সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছে তার কাছে। হীরা,
ফুটবল জ্বরে যখন বিশ্ব পুড়ছে তখন এই বিশ্বকাপ ফুটবলের জ্বরের আজ কিন্তু এসে শেরপুরেও পড়েছে। শেরপুরে ফুটবল প্রেমীদের মাঝে কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনায় কিন্তু ফুটবল খেলা রাত জেগে কিন্তু উপভোগ করছেন। আমরা লক্ষ্য করেছি আজ শেরপুর সরকারি কলেজ মাঠে কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের শেরপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে কিন্তু মিলন মেলার আয়োজন করা হয়েছে এবং মিলন মেলা শেষে কিন্তু তারা আসলে র্যালি করবেন। শেরপুর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন র্যালি করে। আমরা লক্ষ্য করেছি শেরপুরের যে আর্জেন্টিনা প্রেমীরা রয়েছেন তারা কিন্তু আসলে এই খেলাকে নিয়ে কিন্তু আসলে ফুটবল খেলাকে নিয়ে কিন্তু আসলে আর্জেন্টিনার পতাকা সহ বাংলাদেশের জাতীয় পতাকা সহ তারা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে উল্লাস প্রকাশ করছেন। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে ভোরের ব্রাজিলের খেলায় যখন ব্রাজিল 1-1 গোলে যখন ড্র করেছে তখন কিন্তু আসলে তারপর থেকে আর্জেন্টিনা যারা সমর্থন করেন তাদের কিন্তু আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। তারা কিন্তু বলছেন যে তাদের আর্জেন্টিনা দলই কিন্তু আসলে সেরা, তারা কিন্তু এমনটাই বলছেন। আমরা লক্ষ্য করেছি যে শেরপুরের এই আর্জেন্টিনা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার নিয়ে কিন্তু আসলে আর্জেন্টিনার পতাকা হাতে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে কিন্তু আসলে তারা এখানে রং খেলা খেলছে। তারা কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে এসেছে। আমরা দুপুর থেকে লক্ষ্য করেছি আর্জেন্টিনা যারা সমর্থন করেন তারা কিন্তু আসলে দুপুর থেকে আসলে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে তারা কিন্তু এই শেরপুর সরকারি কলেজ মাঠে এসে সমবেত হয়েছেন। তো শেরপুরে আর্জেন্টিনা প্রেমীদের যে র্যালি এবং সমাবেশ ছিল এই থেকে আমার ছিল সর্বশেষ তথ্য। শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার সমর্থকরা বিশাল র্যালি ও মিলন মেলার আয়োজন করেছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রোগী বাড়লেও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে বৃদ্ধি পায়নি শয্যা। 34টি বেডের এই ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকেন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলে একই ছাদের নিচে মিলবে হৃদরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা, জানায় কর্তৃপক্ষ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ। এখানে রয়েছে মাত্র 34টি শয্যা, অথচ প্রতিদিন এই ওয়ার্ডে ভর্তি থাকেন প্রায় 150 জন রোগী। বারান্দা ও করিডোর থেকে শুরু করে ওয়ার্ডের প্রবেশমুখের মেঝেতেও ভর্তি থাকতে হয় রোগীদের। হসপিটালের যে সিট সংখ্যাগুলো আছে এর চাইতে অনেক বেশি রোগী হয়, আর বেশি রোগী হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা রোগীরা পায় না। চিকিৎসা ভালো ঠিক আছে, কিন্তু সিট অনেক যদি আরও কিছু বাড়তি হয় তাহলে আরও ভালো হবে, উন্নত মানের হবে। বর্তমানে খুব ক্রাইসিস সিটের বাইরে থাকা লাগে, রোগীর প্রবলেম হয়। জায়গা হয় না পুরান মেডিকেল, এতে কোনো কমতি নাই। তারা একটু লেন্দি করে, তারা যেমন একটু অনেক সময় তারা একটু সরকারি তো একটু করে, একটু গাফলাতি করে। মিনিমাম 10টা বাথরুম, আর সিট অনেকগুলার দরকার আছে, সিট অনেকগুলা কম, এই কারণে রোগীরা যাচ্ছে হয়। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা সংশ্লিষ্ট সবারই হিমশিম অবস্থা, রয়েছে জনবল সংকটও। পেশেন্ট ওভারলোড, আর আমরা ম্যান পাওয়ার খুবই কম। তারপরেও আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি, যেহেতু অসুস্থ মানুষ আমাদের কাছে আসতেছে। চিকিৎসকরা বলছেন দিন দিন বাড়ছে হৃদরোগীর সংখ্যা। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজন হৃদরোগ বিভাগে শয্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ। প্রশিক্ষিত নার্স, টেকনিশিয়ান এবং অন্যান্য সাপোর্টিং স্টাফ সহ যদি আমাদের শয্যার সংখ্যা একটু বাড়ানো হয় তাহলে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই আমরা চিকিৎসকরা সিলেট কার্ডিওলজি ডিপার্টমেন্ট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের সেবাকে আমরা আরও উন্নত করে প্রায় আমরা উন্নত বিশ্বের মতো নিয়ে যাওয়ার চেষ্টা এবং সমগ্র সিলেট বিভাগের মানুষদের সেবা দেওয়ার আমরা দিতে পারবো। হাসপাতাল পরিচালক জানান, শয্যা সংকট নিরসন এবং চিকিৎসা সেবার মান উন্নত করতে নির্মাণ করা হচ্ছে 17 তলা ভবন। সেখানে এক ছাদের নিচে হবে ক্যান্সার, কিডনিজনিত সমস্যা এবং হৃদরোগের চিকিৎসা। যে এখানে একটা 17 তলা বিল্ডিং কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছে। এটার আউটার স্ট্রাকচার প্রায় শেষের দিকে 98%। এখানে আমাদের 3টা বিভাগ যাবে। এটা একটা প্রজেক্টের আন্ডারে আছে, তো এটা হলো একজন প্রজেক্ট ডিরেক্টর আছেন। এটা প্রজেক্টটা সম্পন্ন হলে ব্যবহারকারীর কাছে বুঝিয়ে দিবে। 2024 থেকে 2026 মে মাস পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইনডোর ও আউটডোর থেকে হৃদরোগ নির্ণয় সেবা নিয়েছেন প্রায় 34,000 রোগী। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরও থাকছে।
খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। হবিগঞ্জ আগুয়া আঞ্চলিক সড়কের বেহাল দশা, প্রায় ঘটছে দুর্ঘটনা। বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস। শত কোটি টাকা ব্যয় নির্মিত মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউস পুরোপুরি ব্যর্থ। ব্যাহত হচ্ছে কাওয়ার দিঘির হাওরের পানি নিষ্কাশন, এতে নষ্ট হচ্ছে হাওরের শত কোটি টাকার বড় ফসল। আগাম বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের মাধ্যমে মৌলভীবাজারের কাওয়া দিঘি হাওরে জমি থেকে অতিরিক্ত ফসল উৎপাদনের আশা নিয়েই কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে পাম্প হাউসটি পানি নিষ্কাশনে পুরোটাই ব্যর্থ। পানি উন্নয়ন বোর্ড বলছে পাম্পগুলোর পানি নিষ্কাশন ক্ষমতা রয়েছে প্রতি 24 ঘন্টায় 15.5 লাখ ঘনমিটার, অথচ চলতি বছর বর্ষার আগেই 7 কোটি ঘনমিটার বৃষ্টিপাতে কাওয়া দিঘি হাওর ভরে ওঠে। আমরা কষ্ট করি আলি ফেলাইতাম পাই না, আমার অস্তিত্ব একবারে শেষ। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত পাম্প হাউসে পশ্চিমে 6 ব্যান্ড রেগুলেটরিও কোনো কাজে আসছে না। কাশিমপুর পাম্প হাউসের যদি সংস্কার করা হয় পাম্পগুলো, তাহলে কিছুটা হলেও এই জলাবদ্ধতা থেকে এই অঞ্চলের মানুষকে মুক্তি দেওয়া যাবে। পাম্পগুলোর অতিরিক্ত পানি নিষ্কাশন ক্ষমতা না থাকায় হাওরে এই ক্ষয়ক্ষতি বলছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি কর্মকর্তা। এই পাম্প হাউসে যে পরিমাণ পানি নিষ্কাশন করতে পারবে তার চাইতে অনেক গুণ বেশি পানি এখানে চলে আসে। তো এই এতগুলো পানি এই অল্প সময় নিষ্কাশন করে এই পাম্প হাউসের পক্ষে সম্ভব না। তবে পাম্পগুলো সংস্কার বা নতুন স্থাপনের বিষয়টি বিবেচনায় নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মেশিনের মধ্যে 6টা মেশিন বর্তমানে সচল রয়েছে এবং মেশিনগুলি অনেক পুরাতন হয়, এর যে ক্যাপাসিটি সেটা ক্যাপাসিটি অনুযায়ী সে পানি নিষ্কাশন করতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড 1983 সালে কাশিমপুর পাম্প হাউস প্রকল্পটি নির্মাণ করে। সময় সংবাদ, মৌলভীবাজার। সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ সংরক্ষিত থাকলেও শেরপুরের গাঢ় পাহাড়ে মানছেন না কেউই। বনে গড়ে ওঠা আগর বাগান দেখতে ভিড় করছেন শত শত মানুষ, এতে হুমকির মুখে পড়ছে স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা শেরপুরের গারো পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বনের ভিতর গড়ে ওঠা বিরল প্রজাতি ও আগর বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বেড়েছে মানুষের আগ্রহ। দিন দিন বাড়ছে পর্যটকদের চাপ। মানুষের বাড়তি উপস্থিতিতে শব্দদূষণ ও পরিবেশগত চাপে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ, খাদ্য সংগ্রহে ব্যাপক প্রভাব পড়ছে। সবাই আসছে তাই আমরা ঘুরতে আসছি। সুন্দর যেহেতু সেই জন্য আমরা ছুটে আসি এই সৌন্দর্য দেখার জন্য। আমরা ঘোরাফেরা করলে বা আসা যাওয়া করলে তাতে তো আর গাছের কোনো ক্ষতি হওয়ার কথা না। এটি আসলে আলটিমেটলি বন্যপ্রাণী এবং বনের যে জীববৈচিত্র্য আছে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটি হুমকির মুখে পড়বে। তবে বনে প্রবেশ নিরুৎসাহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে জানালেন বন বিভাগের কর্মকর্তা। আমরা অচিরেই 2-1 দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। বন বিভাগের তথ্য অনুযায়ী ঝিনাইগাতির রাংটিয়া রেঞ্জের আওতায় তাওয়াকুচা বিটে 40 হেক্টর ও গজনী বিটে 50 হেক্টর জমিতে রয়েছে আগর বাগান। প্রতি লিটার আগর তেলের মূল্য প্রকারভেদে প্রায় 22 থেকে 35 লাখ টাকা। সময় সংবাদ, শেরপুর। ট্রাফিক আইন মানব, নিরাপদ সিলেট করব। প্রতিবাদে সিলেটে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। সকালে মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশ লাইন্স মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আয়তন বাড়লেও সিসিটিভি ক্যামেরার বাইরে সিলেট নগরীর 15টি ওয়ার্ড কাজে আসছে না পুরনোগুলো। বাড়ছে অপরাধ, গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত স্থাপনের ঘোষণা। ময়মনসিংহে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ। দুর্ভোগে স্থানীয়রা। বাসভবনের নিরাপত্তা এমন সিদ্ধান্ত দাবি ইউএনওর। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার।